ডিজিটালাইজেশনের এই যুগে প্রত্যেকের হাতে হাতে যখন মিডিয়া পৌঁছে গেছে এবং প্রত্যেকেই নিজে নিজে মিডিয়া ক্রিয়েট করতে পারে, এমতো অবস্থায় রাজনীতিবিদরা বা যে কেউ যে কোনো একটা কথা বলে, মন গড়া একটা কথা বলে বা ইতর জাতীয় কোনো কথা বলে সহজে পার পেয়ে যাবার মতো কোনো উপায় আর এই সময়ে নাই। এমনকি যারা বাঘা বাঘা রাজনীতিবিদ, একসময় রাজনীতিবিদদের প্রত্যেকেই কিন্তু ভয় করে চলতো, তাদেরকে কেউ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, কারণ সবাই ভাবতো যে ইনি একজন রাজনীতিবিদ, পরবর্তীতে উনি চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, না জানি আমার কত বড় ক্ষতি করে ফেলে। কিন্তু এই সময়ে এসে যারা রাজনীতিবিদ তারাও কিন্তু তটস্থ থাকে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের ভয়ে। মজার ব্যাপার হচ্ছে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিজম করে এবং এখানে যারা সরব, এরা রাজনীতিবিদদের, বাঘা বাঘা রাজনীতিবিদদের ঘুম হারাম করে দিতে পারে এবং তাদের রাজনৈতিক ক্যারিয়ারই ধ্বংস করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা এর সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই গোলাম মওলা রনির ক্ষেত্রে। গোলাম মওলা রনি দেখুন, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে অল্প কিছুদিন পূর্বে তিনি যেভাবে যে টোনে কথা বলছিলেন, আমরা কিন্তু এক পর্যায়ে ধরেই নিয়েছিলাম, তাকে কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম। কিন্তু আসলে ওই যে যার মনের ভিতরে যা, ওটা সে লুকিয়ে রাখতে পারে না। গোলাম মওলা রনি এক পর্যায়ে তার ভিতরে যা ছিল, যে নেফাকিটুকু ছিল, সেটি কিন্তু তিনি 5 আগস্টের পরে ধরে রাখতে পারলেন না, ওটি তিনি গলৎকরণ করে দিলেন। যখনই গলৎকরণ করে দিলেন তখনই তো আমরা আকাশ থেকে পড়লাম যে হায় সর্বনাশ, এই মানুষটা বিএনপির ভিতরে মিশে সে বিএনপিকে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল এবং পুরো বাংলাদেশের বিপ্লবীদেরকে সে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল। অথচ আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে সে তারেক রহমান যখন দেশে আসছিল না, সে এমন কথা কিন্তু বলেও ছিল যে আমি বিএনপি যদি আগামীতে আমাকে প্রধানমন্ত্রী বানায় দেয়, আমি প্রধানমন্ত্রী হতে পারি। বিএনপির থেকে কিন্তু তার নমিনেশনের টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছিল, এরকম একটা ভাব চলে এসেছিল। সেই গোলাম মওলা রনির এই নেফাকি প্রথমেই ধরে দিলেন ইলিয়াস হোসেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারটা ওইখানেই শেষ করে দিলেন। ওইখানে গোলাম মওলা রনির চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ। গোলাম মওলা রনির বাংলাদেশে আর কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নাই। সে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ হতে পারবে কিনা বা কখনো আর এমপি হতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে। আমরা মনে করি এটা হবে না। তারপরে আমরা ফজলুর রহমানের কথা বলতে পারি। ফজলুর রহমান অর্থাৎ যাকে আমরা ফজু পাগলা বলে বলি, এর ক্যারিয়ার শেষ। এ ইতিপূর্বে 4 বার দল চেঞ্জ করেছে, তারপরেও সে যদিও বড় বড় গলায় আদর্শের কথা বলে, আর দল যে চেঞ্জ করে বারবার, এ দল রেখে ও দল, ও দল রেখে ও দল, এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না, আদর্শ পরিবর্তন করে, তার আবার চরিত্র কিসের কিসের আদর্শের কথা সে বলে। এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে? যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন, যে যেখানে সুবিধা পাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ। আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। রুমিন ফারহানাকে গতকাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে, আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। কিভাবে শুরুটা হয়েছিল, তিনি টকশোতে গিয়ে, তিনি কিন্তু প্রচুর টকশো করেন, তো টকশোতে গিয়ে তিনি ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক, যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক। পিনাকি ভট্টাচার্য একেবারে স্বয়ং তার পিতাকে মুনাফেক বানিয়ে দিলেন, মুনাফেক শেখ রুমিনুর রহমান। এখানে তিনি একেবারে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন। আমিও ওইটা ওখান থেকে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এটি জাস্ট বারে বারে দেখানো এই কারণেই যে এটি বারবার দেখানো এই কারণেই যাতে আপনারা ভুলে না যান। আর একটা জিনিস বারবার চর্চা থাকলে ওটি কেউ সহজে ভোলে না, মনে এসে যায়। রাজনীতিতে এই ডকুমেন্টস গুলো খুবই দরকার হয় প্রতিপক্ষের যুক্তিকে ফিরিয়ে দেবার জন্য এবং নিজে পাল্টা যুক্তি পেশ করার জন্য। এগুলো বারবার চর্চার ভিতরে রাখতে হয়। অনেকেই বলেন যে কপি পেস্ট, এই ধরনের কথা বলা আমি মনে করি যৌক্তিক নয়। কারণ প্রত্যেকজন যখন একটা বিষয়ে বলবেন, এটি তখন প্রত্যেকের কানের ভিতরে একেবারে মর্মমূলে গেঁথে যায়, সে এই যুক্তি আর কখনো ভুলবে না। আর আপনি যদি জীবনে একদিন শোনেন তাহলে ওটা আপনি খুব সহজেই ভুলে যাবেন, ওটা আর মনে থাকবে না। প্রতিপক্ষ যখন আপনাকে
কোনো যুক্তি দিয়ে ঘায়েল করবে, তখন তারকে পাল্টা প্রতিঘাত করার মতো ডকুমেন্টস থাকার পরেও আপনার হাতে যেহেতু নাই, আপনার মস্তিষ্কে নাই, এজন্য আপনি আর তাকে তখন ঘায়েল করতে পারবেন না। তো এজন্য এখানে দিয়ে দিচ্ছি যে রুমিন ফারহানার পিতা তিনি সর্বপ্রথম, সেখানে বলা হয়েছে কমিউনিস্টরা পরিচয় গোপন রেখে রাজনীতি করতেন, রুমিন ফারহানার পিতা তিনি একজন কমিউনিস্ট ছিলেন, তিনি সর্বপ্রথম পরিচয় গোপন করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাহলে রুমিন ফারহানা কি এখন এটার জবাব কি দিবেন? কোনো জবাব নাই তো। আপনি যখন ছাত্র শিবিরের উপরে যে নির্যাতন, যে অত্যাচার, যে নিষ্পেষণ চলেছে দীর্ঘ 17টা বছর, তাদের কোনো জায়গায় অফিস খুলতে দেওয়া হয়নি, তাদেরকে পড়ার টেবিল থেকে ধরে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জঙ্গি নাটকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তখন তারা নিজেদের জীবন রক্ষার্থে, জানমাল রক্ষার্থে তারা একটু কৌশলের আশ্রয় নিয়ে হয়তো পরিচয় গোপন রেখেছে। আপনি সেটাকে এখন মুনাফেকি বলছেন। তাহলে আপনার পিতা কি করেছে? পিনাকির আমার কথার জবাব দেওয়া দরকার নেই, আমি পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিও রিভিউ দিচ্ছি, আপনি জবাব দিয়েন। এরপরে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, আপনি শেখ হাসিনার সুবিধাভোগী, আপনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন, আপনি প্লটের জন্য আবেদন করেছেন, প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই উইথড্র করে নিয়েছিলাম। আপনি কেন উইথড্র করে নিয়েছেন? আপনি আবেদন করেছিলেন কেন? আপনার কি জায়গা জমির অভাব? আপনার কি ফ্ল্যাট বাড়ির অভাব? আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া মানেই তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায়, আপনার নৈতিকভাবে আপনি দুর্বল। কেন আপনাকে প্লট চাইতে হলো কেন? আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই, আপনার কোনো জায়গা জমি নাই, বাড়িঘর নাই, অথচ এই যে এগুলো কি পিনাকি ভট্টাচার্যের ওইখানে এই প্রমাণ আছে, তারপরেও আমি আবার দেখাই দিচ্ছি এগুলো। এটা তো আপনার চট্টগ্রামে আপনার নামে ফ্ল্যাট আছে, ঢাকাতে আপনার নামে ফ্ল্যাট আছে, তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন। এইটা কোন ধরনের মুনাফিকি? এটা কি অসত্য তথ্য নয়? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারে নাই, তখন কি হয়ে আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন? এটি তো মিথ্যা নয়। কুসুম কুসুম সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন। তো এটা তার কাছে ফ্ল্যাট চেয়েছেন, প্লট চেয়েছেন, শামীম ওসমানের সাথে আপনার সম্পর্ক ভালো। এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন? খেপার তো যথেষ্ট কারণ আছে। কারণ রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা 5 আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না। মূলত তো তারা আসলে ওইখানেরই লোক। আরো একটা প্রমাণ যে পিনাকি ভট্টাচার্য দিয়েছেন, এগুলো তো আসলে আমরা জানতাম না। রুমিন ফারহানা বলছে যে আব্বার সাথে শেখ মুজিবের এত সম্পর্ক ছিল যে তিনি আমাদের বাড়িতে আসতেন, সেই থেকে আমরা তাকে দেখছি, দেখে দেখে আমরা বড় হয়েছি, সুতরাং ওই ইতিহাস, ওই শিকড় ভোলা সম্ভব নয়। বেগম মুজিবকে নিয়ে আব্বা এতটা উচ্ছ্বসিত ছিলেন, তাকে এত বেশি ভালোবাসতেন যে আব্বা বলতেন যে আমি যদি কখনো বিয়ে করি তাহলে ভাবির মতো একটা মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা, এটা আপনি কোথায় পেলেন? আপনি কি তখন ছিলেন? আপনার বাবা বিয়ের পরে কি আপনাকে এই গল্প করে গিয়েছে? আপনার বাবার কোনো লেখাতে তো এই ঘটনা লিখে যান নাই তিনি। তাহলে আপনি এটি কোথায় পেয়েছেন? এটি কোথায় পেলেন? তার মানে কি ওই অসমাপ্ত আত্মজীবনী যেমন জাভেদ পাটোয়ারিকে দিয়ে লেখানো হয়েছে, আপনিও কি সেই ধরনের আপনার বাবার নামে বই লিখে চালাচ্ছেন? আমাদের কাছে তো এরকমই মনে হচ্ছে যে আব্বা বলতেন যে ভাবির মতো একজন, তার মানে কৌশলে আপনি শেখ হাসিনার সামনে শেখ হাসিনার মাকে প্রশংসা করে আপনি সুবিধা বাগিয়ে নিতে চেয়েছেন। বাংলাদেশের আপামর জনসাধারণ উত্তেজিত হবার একমাত্র কারণ আপনি জুলাই যোদ্ধা, আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাসনাত আব্দুল্লাহকে আপনি যাচ্ছে তাই ফকিন্নির পুত বলে গালিগালাজ করেছেন। এটি কোনো সভ্য সমাজের ভাষা হতে পারে না। এটি রুমিন ফারহানা, যারা শামীম ওসমানদের সাথে যাদের লিয়াজও থাকে, তারাই কেবল বলতে পারে। আপনার এই পোস্টের পরে খুশিতে লাফিয়ে উঠেছে শামীম ওসমান, নিঝুম মজুমদার, মেহের আফরোজ শাওন, এরা লাফিয়ে উঠেছে খুশিতে। সুতরাং আপনি কাদের পারপাস সার্ভ করছেন এটা তো খুব সহজেই বোঝা যায়। এর জন্য তো রকেট সায়েন্স পড়া লাগে না। তো যাই হোক, পিনাকি ভট্টাচার্য এই রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারে যে বাঁশটা দিয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বাঁশের ভারে রুমিন ফারহানা পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।